জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে লোকটা আন্ডার গার্মেন্টস পরে, মানে অন্তর্বাস পরা আছে, আন্ডার প্যান্ট বলা হয় প্রচলিত কথা, এবং মাথা ন্যাড়া করিয়ে দেওয়া হয়েছে, গায়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে পুলিশ রাস্তায় রাস্তায় হাঁটাচ্ছে, এই লোকটার নাম আকাশ সিং। এ হচ্ছে হাওড়ার একজন কুখ্যাত দুষ্কৃতী। পুলিশকে গুলি চালিয়েছে, তোলাবাজি করেছে, অস্ত্র বিক্রি করেছে, মানে এর যে দুষ্কর্ম তার কোনো শেষ নেই। এবারে এ হচ্ছে তৃণমূল আশ্রিত। দেখুন, দুষ্কৃতি ইকুয়াল টু তৃণমূল, এটা তো গত 15 বছর ধরে আপনারা জানেন, এবং এখনো পর্যন্ত যারা দুষ্কৃতীরা তারা কিন্তু তোলামূল বা চোরামূল বা তৃণমূলের আশ্রয়ে এবং প্রশ্রয়ই রয়েছে। যে ছবি আপনারা গোটা কলকাতা শহর জুড়ে এবং কলকাতার বাইরে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন, কাউন্সিলররা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কেউ কেউ ভয়ে তো তাদের প্রাণ চলে যাচ্ছে, অনেকে গিয়ে আত্মসমর্পণ করছে, বেশিরভাগ লুকিয়ে রয়েছে গর্তের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন গর্ত থেকে খুঁজে খুঁজে বার করা হবে। গতকালকে তিনি নন্দীগ্রামে গিয়ে একটা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই কথাটা বলেছেন। আজকে সকাল থেকে মুখ্যমন্ত্রী জনতার দরবারে উপস্থিত ছিলেন সল্টলেকে বিজেপির পার্টি অফিসে। সেখানে বিরাট ভিড় ছিল, প্রচুর মানুষ। কেউ ট্রাইসাইকেল চালিয়ে, যিনি প্রতিবন্ধী শারীরিকভাবে তিনি এসেছেন, অনেক চাকরি প্রার্থী এসেছেন, অনেক বয়স্ক মানুষ এসেছেন। বিভিন্ন রকমের যে দুষ্কর্মের শিকার তারা হয়েছেন গত 15 বছরে, সেগুলো সুরাহা করার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এসে তার সঙ্গে দেখা করে কথা বলে তারা লিখিতভাবে অভিযোগগুলো জানিয়ে গেছেন। এবং সেখান থেকে যেখানে যেখানে যে দপ্তরে পাঠানোর কথা বা কোথাও কোনো কমপ্লেন করতে হলে, পুলিশের কাছে পাঠাতে হলে, সেগুলো মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সিএমও, তাদের অফিসাররা সেই ব্যবস্থাটা করছেন। দেখুন, এই মুখ্যমন্ত্রীর কথা বলতে একটা জিনিস একটুখানি বলতেই হবে। বেশ কয়েক বছর আগের কথা, উত্তরপ্রদেশ তো আমাদের চেয়ে বড় রাজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার জন্য কোনো কাঠখড় পোড়াতে হয়নি। কলকাতা থেকে গিয়ে গোরখনাথের যে আশ্রম রয়েছে, যেটা যোগী আদিত্যনাথ যেখানকার একদম মঠাধিপতি বলতে পারেন, সেখানে তিনি থাকেন, সেখানে গেরুয়া বসন পরে পুজো করেন। গোরখপুর বলে যে জায়গাটা রয়েছে, সেখানে গোরখনাথের মন্দির রয়েছে। তো সেখানে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে গেলাম, সেখানে সাংবাদিক পরিচয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ কোনো কার্ড টার্ড দেখতে চাইলো না, সরাসরি চলে গেলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম, তারপরে চলে এলাম, এসে খবর লিখলাম, ইত্যাদি ইত্যাদি। তো এটাই তো হয়, মানে উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বড় রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সহজে দেখা করতে পারলাম। আর এ রাজ্যে যে প্রচলিত ব্যবস্থাটা ছিল, মুখ্যমন্ত্রী থাকবেন 500 মিটার দূর থেকে, রিপোর্টার হলে সাধারণ মানুষ তো বাদই দিন। এবং একাধিকবার এরকম হয়েছে, আমি যখন সাংবাদিকতায় মানে মেন স্ট্রিমে ছিলাম, খবরের কাগজে ছিলাম, অনেকে বলবেন মেন স্ট্রিমে আপনি এখনো আছেন। হ্যাঁ আছি, এখনো সাংবাদিকে আছি। তো যখন খবরের কাগজে কাজ করতাম, তখন একবার এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মেসেজ পাঠিয়েছিলাম, একাধিকবার পাঠিয়েছিলাম। তাতে তিনি নাকি বিরক্ত হয়েছিলেন, এবং আমি যে কাগজে কাজ করতাম তার সম্পাদককে তিনি অভিযোগ করেছিলেন, এবং আমাকে নবান্ন বিট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে দেখা করতে হলে সাংবাদিকরাও দেখা করতে পারতো না। 14 তলা থেকে তিনি সাংবাদিক বৈঠক করতেন, আমরা 2 তলায় বসতাম, মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে প্রেস কর্নার। সেখানে ভার্চুয়ালি তিনি তার ভাষণ দিতেন, বক্তব্য দিতেন, এখান থেকে দেখে দেখে টিভি ক্যামেরা সেগুলো তুলে নিত, আর আমরা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম আমরা টুকে নিতাম। কিন্তু ফারাকটা দেখুন, এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি জনতার মাঝখানে চলে যাচ্ছেন। কোন টিভি রিপোর্টার বা খবরের কাগজের রিপোর্টার, তারা যদিও এখানে অনেক আশঙ্কার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার অবশ্যই রয়েছে, কিন্তু তবুও তিনি কতটা সহজে মানুষের কাছে চলে যাচ্ছেন, মানুষ তাকে ছুতে পারছে, সরাসরি কথা বলতে পারছে। মানে এটা তো অবশ্যই হওয়া উচিত। দেখুন, সাবধানে তো থাকতেই হবে। এইভাবে নাম জানা, নাম না জানা বেশ কিছু অবাঞ্ছিত মিডিয়া, তারা একটা বুম তৈরি করেছে, 50-100 টাকা খরচা করলে একটা বুম তৈরি করা যায়। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর ঠোঁটের সামনে একদম আর কয়েক ইঞ্চি দূরে হচ্ছে ঠোঁট, বুম এমন জায়গায় চলে আসছে। তো এত কাছাকাছি মানুষ চলে আসতে পারছেন, এটা কেন হতো না? মমতা ব্যানার্জি নিজেকে কি মনে করতেন, তার ভাইপো কি মনে করতো, তার চাকররা কি মনে করতো? আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন যে অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তৃণমূলের বিরাট ব্যথা। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের যে ভাইপো অভিষেক ব্যানার্জি, তৃণমূলের যে নেতা রয়েছেন, যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা লাগাতার প্রেস মিট করে যাচ্ছেন, এবং তারা বলে যাচ্ছেন যে এইভাবে নাকি ভাঙা ঠিক না, এত বছর ধরে আছে সেগুলো ভাঙা ঠিক না। মানে এত বছর ধরে চুরি করবে সেটা ঠিক আছে, সেই চুরিকে ধরা যাবে না। 15 বছর ধরে ধরেনি বলে আর সেই চোরদেরকে ধরা যাবে না। বেআইনি কাঠামোকে ভাঙা যাবে না। এবং বলছেন যে এটা ভাঙা, এটা হচ্ছে বুলডোজার সংস্কৃতি, বাংলার নয়, বহিরাগত সংস্কৃতি। ভাই, আমরা মেনে নিচ্ছি, বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি হিন্দুরা আমরা মেনে নিচ্ছি। এই যে যেটা নামাজ বন্ধ হয়ে গেছে, সেটা নিয়েও বিরাট কষ্ট। মুসলমানদের কোনো কষ্ট নেই, তারা মেনে নিয়েছেন। মুসলমানদের কোনো কষ্ট নেই, রাস্তায় তারা নামাজ পড়তে পারবেন না বলে তারা মসজিদের যে ক্যাম্পাস, সেখানে বসে বসে তারা নামাজ পড়ছেন। যত ব্যথা হচ্ছে এই তৃণমূলের বা তোলামূলের। আজকেও একটা প্রেস কনফারেন্স হয়েছে, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়, আগে এক সময় বিজেপিতে ছিল, তারপরে বিজেপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি বলে তৃণমূলে চলে এসেছিল, এবং তৃণমূলে আসার পরে সে বিধায়ক হয়েছিল, মন্ত্রীও হয়েছিল। তারপরে তার খুব একটা ইচ্ছা ছিল না, তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। দুজনেই মিলে যে প্রেস কনফারেন্সটা করেছে, সেখানে তাদের একটাই বক্তব্য যে এই বেআইনি নির্মাণগুলো, আরো অনেক কথা বলেছে, মূল কথাটা হচ্ছে এটাই। দীর্ঘ বক্তৃতা, হিন্দি, ইংরেজি, বাংলা। দেখুন, মাধ্যমিক পাস করলেও কুণাল ঘোষ থেকে হিন্দি আর বাংলা পাশাপাশি
ইংরেজিটাও শিখে গেছে। এটা হয়, মানে পড়াশুনো না করলেও যে কোনো ভাষায় কথা বলা যায়, পড়াশুনোর সঙ্গে কোনো ভাষা বলার কোনো সম্পর্ক নেই। তো বেলেঘাটায় তো এখন নতুন স্লোগান উঠেছে যে কুণাল ঘোষ নিয়ে, গতকালকের ছবি আপনারা দেখেছেন যে অবৈধ নির্মাণ, যারা অনেকে টাকা দিয়েছেন, ফ্ল্যাট বুক করেছেন, তারা তো ফ্ল্যাটগুলো পাবেন না, কারণ চোরেদেরকে দিয়েছে। যারা প্রমোটাররা, তারা তৃণমূলের লোক, তোলামূলের লোক, সব বেআইনি কারবার করেছিল। এবারে কুণাল ঘোষ কালকে ঘেরাও হয়ে গিয়েছিল, সেখানে তারা কেউ থুতু ফেলেছে, লাথি মেরেছে, চোর চোর স্লোগান তো প্রচুর বার উঠেছে। কুণাল ঘোষ চুপচাপ ভয়ে ওই পার্টি অফিসের মধ্যে বসেছিল। তার যে সাগরেদ রয়েছে, যে এলাকায় ঘটনাটা ঘটেছে, অয়ন বলে একজন কাউন্সিলর রয়েছে, তাদেরকে সবাই অভিযোগ, মানে সবাই বলছে যে তারা একদম পুরো তোলাবাজ, মানে কোটি কোটি টাকা তারা তোলাবাজি করেছে। এই কুণাল ঘোষের বিরুদ্ধেও রয়েছে। আর তার অয়ন বলে যে সাগরেদটার মাধ্যমে টাকা তুলতো, ওই এলাকায়, মানিকতলা এলাকায় যেখানে বাড়ি, সেখানে একাধিক ফ্ল্যাট রয়েছে। মানে ভাবতে পারবেন না কোথা থেকে আসে এত টাকা। কি মানে একটা মূর্খ লোক, একটা মাধ্যমিক পাস লোক, সে কিনা যখন সারদা যখন রমরম করে চলছিল, 16 লাখ টাকা বেতন পেত। তারপরে তো সারদা কেলেঙ্কারিতে সে জেলে গেল। তারপরে সবাই যখন বেরিয়ে এলো, বলতে শুরু করলো যে 3.5 বছরের জেল খাটা, নর্দমার কিট, ইত্যাদি ইত্যাদি বললো। তো সেই কুণাল ঘোষ আবার কিভাবে ব্ল্যাকমেল করে হোক, যেভাবেই হোক, তৃণমূলকে ম্যানেজ করে ফেললো, পিসিকে এবং ভাইপোকে। তারপরে সে হয়ে গেল মুখপাত্র, তারপরে জেনারেল সেক্রেটারি। সেগুলো তৃণমূলের ব্যাপার, তৃণমূল তার দুষ্কর্মের ফল পেয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে যার বিরুদ্ধে মূলত সবচেয়ে বেশি অভিযোগ, এই মুহূর্তে টিভি খুললেই, টিভি আপনারা আগে দেখতেন না আমরা জানি, কারণ এত ফালতু কথা, এত মিথ্যে কথা বলতো, কিন্তু এখন বাধ্য হচ্ছে সত্যি কথাগুলো বলার। তার কারণ কি? সাধারণ মানুষ যা চাইবে তাই দেখাতে হবে, টিভি চ্যানেলগুলো বাধ্য হচ্ছে সেগুলো দেখার। তো আমরা যে ছবি দিয়ে শুরু করলাম, এই আকাশ সিং, এ কি মুসলমান না, এ হিন্দু? যার বিরুদ্ধে বেলেঘাটায় সবচেয়ে বড় অভিযোগ, রাজু নস্কর, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে তোলাবাজ ভাইপো, কয়লা ভাইপো, লুচ্চা ভাইপো অভিষেক ব্যানার্জি, আর রাজু নস্করের নামও বলেছেন, আরো বেশ কয়েকটা নাম বলেছেন, একটা হচ্ছে জাভেদ খানের ছেলে, তার কথা বলেছেন। তো এই রাজু নস্কর পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, জেল খেটে এসছে, প্রচুর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুরি ভুরি। আবার আজকে নতুন করে অভিযোগ দায়ের হচ্ছে বেলেঘাটায়। এই রাজু নস্করকে খুল্লা সাপোর্ট করতো কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক। ভাবতে পারেন, বলছে এবার বেলেঘাটা আমাদের বিধায়ক জেল খাটা, স্লোগানে ভরে গেছে। তো বেলেঘাটার মানুষ সম্ভবত কিছুটা হলেও তারা আত্মশুদ্ধি করছেন, কিছুটা হলেও তারা প্রায়শ্চিত্ত করছেন। তারা এবারে বুঝতে পেরেছেন তারা একটা বড় ভুল করে ফেলেছেন এই কুণাল ঘোষকে বিধায়ক করে। তারা করছেন কি, কুণাল ঘোষ যেখানেই যাচ্ছেন, কুণাল ঘোষের যারা এক তো মালিক, তার চাকর কুণাল, তার আবার বেশ কিছু চাকর রয়েছে, সেই চাকরদেরকে আজকে চর থাপ্পড়, মানে যা তা চলছে। বেলেঘাটায় যারা থাকেন তারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, বেলেঘাটার বাইরে যারা থাকেন তারাও বুঝতে পাচ্ছেন, টিভিতে চোখ রাখলেই দেখতে পাচ্ছেন যে এই কুণালের যারা চাকর বাকর বা রাজু নস্করের যারা কর্মী, তারা যখন রাস্তায় বেরোচ্ছে তারা চর থাপ্পড় খেয়ে যাচ্ছে। তো ফলে দেখুন, জেলখানায় দ্বিতীয়বার ঢোকা শুধু সময়ের অপেক্ষা। এবার বলবেন কেন ভাই, আপনাদের সারদা কেলেঙ্কারির কথা মনে রয়েছে? সারদার সময় এই মদন মিত্র, এই কুণাল ঘোষ, এই সৃঞ্জয় বোস, আর যারা যতজন অ্যারেস্ট হয়েছিল আর কি, প্রত্যেকে কিন্তু সাপোর্ট করেছিল। তারা বলতো যে হ্যাঁ আপনারা সারদায় টাকা রাখুন, কোনো চিন্তা নেই, সাধারণ গরিব মানুষ। এই সমস্ত মুখগুলো, মমতা ব্যানার্জিও, এমনকি মমতা ব্যানার্জি তো মনে নেই আপনাদের, অ্যাম্বুলেন্স নিয়েছিল, ডেলোতে মিটিং করেছিল। তো তাদের দেখে একটা নতুন সরকার যখন ক্ষমতায় এসছে, দীর্ঘ 34 বছরের অপশাসনের কে সরিয়ে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল 2011 সালে, তারপরে সারদা ফুলে ফেপে উঠতে শুরু করলো। আর তৃণমূলের যত এমপি ছিল, তখন এমপি ছিল এই কুণাল ঘোষ, যে এখন বেলেঘাটার বিধায়ক। তো এরা সহ একাধিক সমস্ত নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, তারা সব সারদার পাশে দাঁড়িয়ে গেল। টাকা পেতো, না হলে এমনি কেন দাঁড়াবে? তো এবারে হয়েছে কি, গরিব মানুষ রিক্সা চালায়, দৈনিক মজুরি হিসেবে কাজ করে, মজদুর হিসেবে কাজ করে, সমস্ত পেশার একদম সবাই সারদায় টাকা রাখতে শুরু করলো। তারপরে সারদাটা ডুবে গেল। এবারে সারদা ডুবেছে, তারা তো ক্রিমিনাল, তারা তো ডুবেছে, তারা একটা ভুয়া সংস্থা, অর্থলগ্নি সংস্থা। কিন্তু যারা তাদেরকে সাপোর্ট করেছিল তাদেরকেও তোলা হয়েছিল। এইবারে এই যে ফ্ল্যাট কেলেঙ্কারি, এই যে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি বাড়ি, প্রচুর মানুষ, অগুন্তি মানুষ যারা প্রতারণার শিকার হয়েছেন রাজু নস্কর নামক একটি ক্রিমিনালের কাছে। তো সেই রাজু নস্করের পাশে সরাসরি কুণাল ঘোষ দাঁড়িয়েছিল। একটুখানি ভিডিওটা দেখে নিন, তারপরে বলছি। আমি শুধু আপনাদের একটা কথা বলি, ভগবান শনিকে সাক্ষী রেখে বলছি, অনেকে বলবেন রাজু নস্কর হচ্ছে বাহুবলী, অনেকে বলবেন রাজু নস্কর অমুক, রাজু নস্কর তমুক, কাগজে ছবি বেরোবে, নাম বেরোবে। আমি শুধু বলি, আমি জীবনের সুখের দিন দেখেছি, দুঃখের দিন দেখেছি। আমি দেখেছি সুখের পায়রারা দুঃখের দিনে থাকে না, কিন্তু রাজু নস্কর কোথায় বাহুবলী কোথাও কিছু জানার দরকার নেই। আমি কুণাল ঘোষ বলছি, সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, রাজু নস্কর। তাহলে রাজু নস্করের কাছ থেকে কুণাল ঘোষ করবে না। বন্ধুরা দেখুন কি শুনলেন, মানে নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন, যদি না শুনে থাকেন আবার একটু টেনে নিয়ে শুনবেন। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলছেন যে রাজু নস্করের পাশ থেকে কুণাল ঘোষ সরবে না।
রাজু নস্কর তাকে প্রণাম করছে। তার সমস্ত যে অপকীর্তি কুকীর্তি তার গ্যারেন্টার হচ্ছে এই কুণাল ঘোষ। এবার যেটা হতে পারে সম্ভাবনা, যে এই ভিডিওটা তো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, এই ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আমরাও এই ভিডিও দেখাচ্ছি, নিশ্চয়ই অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাবেন, এরপরে আস্তে আস্তে হয়তো অন্যান্য টিভি চ্যানেলগুলো দেখাতে শুরু করবে, এখনো দেখায়নি, আমরা প্রথম সম্ভবত দেখাচ্ছি। তো এবারে পুলিশ যখন রাজু নস্করকে গ্রেপ্তার করবে, রাজু নস্কর তো বলবে, মুখ খুলতে শুরু করবে, বাটাম তো পড়বেই, ছাড়বে না রাজু নস্করকে। এই রাজ্যের সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বলে দিয়েছেন যে এই ধরনের তোলাবাজ, এই ধরনের মস্তান, এই ধরনের ক্রিমিনাল কাউকে ছাড়া হবে না। রাজু নস্করের গ্রেপ্তার শুধু সময়ের অপেক্ষা, কোথাও একটা লুকিয়ে আছে কিন্তু গর্ত থেকে টেনে আনবে। এবারে রাজু নস্কর নামক এই ক্রিমিনাল, তাকে সম্ভবত আকাশ সিং এর মতো করেই ঘোরানো হবে। এবারে যারা তৃণমূল যেটা বারবার অভিযোগ করছে নাকি মেজরিটিকে তাদেরকে কি বলা হয় অ্যাপিসমেন্ট করা হচ্ছে, মানে তৃণমূল যেটা করতো অ্যাপিসমেন্ট করতো, যেটা সুবিধে পাইয়ে দিত মুসলিমদেরকে, তারা উল্টে এখন বলছে নাকি হিন্দুদের অ্যাপিসমেন্ট করছে বিজেপি সরকার। তো এই রাজু নস্কর তো হিন্দু, এই যে আকাশ সিং এর ভিডিও দেখলেন আন্ডার প্যান্ট পরিয়ে রাস্তায় নেড়া মাথায় দৌড় করানো হচ্ছে, সে হিন্দু। দেখুন ক্রিমিনালটাই হচ্ছে আসল, ক্রিমিনাল কিনা, দুষ্কৃতী কিনা, ধর্ষক কিনা, চোর কিনা, সেটা হলে কাউকে ছাড়া হবে না। কোনো ধর্মের পরিচয়, সম্প্রদায়ের পরিচয়, ওইসব কার নাম কি সিং নাকি মুস্তফা, ওইসব কিছু দেখা হবে না। কার নাম আলী আর কার নাম ভালি, ওইসব কিছু দেখা হবে না। আপনি অপরাধ করেছেন, আপনাকে গড়াদের মধ্যে ঢুকতে হবে। বেলেঘাটার যে বিধায়ক কুণাল ঘোষ বড় বড় কথা বলে, বিরাট বিরাট বাতিলা মারে, প্রচুর অত্যাচার করেছে, প্রচুর ক্রাইম করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই কুণাল ঘোষের জেলে ঢোকা সময়ের অপেক্ষা কেন বলছি না, রাজু নস্কর তো ধরা পড়বেই, তার নামে এত অভিযোগ আছে, আবার আজকে পর্যন্ত অভিযোগ হচ্ছে। সে এবার মুখ খুলতে শুরু করলে কত টাকা কে নিয়েছে সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। বাড়িতে পুরনো জুতো থাকলে সেগুলো জমিয়ে রাখুন, জুতোর মালা পরাতে হবে। অনেকেই জুতো ছুটছেন, অনেক বেআইনি বেয়াদব কাউন্সিলরদেরকে, চোর কাউন্সিলরদেরকে, তো আরো ধরা পড়বে। তাদের জন্য একটুখানি পুরনো জুতোগুলো গুছিয়ে রেখে দিন, পুরনো জামা কাপড় অন্তর্বাস থাকলে গুছিয়ে রেখে দিন, যখন জেলে যাবে তখন এগুলো দরকার হবে। অন্তর্বাস পরিয়ে আপনারা চাইলে তাদেরকে জুতো দিয়ে অভ্যর্থনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকের এপিসোড কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।